চলমান ধর্ষণ বিরোধী আন্দোলন দমনে শাহবাগে ট্যাগ দেওয়া হচ্ছে। কিন্তু এই বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ধর্মকে ব্যবহার করা হয়েছে। নারী এই সময় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে, হামলার শিকার হচ্ছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে, নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে, সেই নিরাপত্তাহীনতার চরম ঝুঁকিতে রয়েছে নারী। টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ব্যানারে, কোনো না কোনো ফোরামে নারী কিন্তু রাস্তায় নেমে এসেছে। এই গণজাগরণ মঞ্চ তৎকালীন সরকারের, এই স্বৈরাচার সরকারের তৎপরতার একটা অংশ। ইমরান সরকার নিজেই তো একজন যুদ্ধাপরাধী ঘরের সন্তান। সরকারের যতদিন দরকার ছিল গণজাগরণ মঞ্চ, ততদিন সরকার সেরাটন সোনারগঞ্জে গায়ে থেকে খাবার এনে খাইয়ে যা ইচ্ছা তাই করিয়ে তাদেরকে দিয়ে একটা কাজ করেছে। কাদের মোল্লা সহ যাদের যাদের ফাঁসি হয়েছে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না। এটা যে একটা মানবিকতার মধ্যে কত জঘন্যতম অপরাধ আমি বলতে পারবো না। আমার এটা এখনো ভাবলে খারাপ লাগে। একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হলো, অথচ সে তার সঠিক বিচার পেল না। কাকে দোষারোপ করা হচ্ছে? গণজাগরণ মঞ্চকে দোষারোপ করা হচ্ছে, আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে। 13 দফা দাবির যে একটা দাবি ছিল কাওমি মাদ্রাসাকে শিক্ষা ব্যবস্থার ভিতরে অন্তর্ভুক্ত করা সনদ হিসেবে, এবং সেই সময় সরোয়ার্দী উদ্যানে এপ্রিল মাসের 14 তারিখে খুব সম্ভব 2018 সালে এই হেফাজতে ইসলামী বিরাট জনসভা ডেকে শেখ হাসিনাকে কাওমি জননী উপাধি দিয়েছিলেন। গণজাগরণ মঞ্চের ব্যাপারে যদি সহানুভূতিশীল আওয়ামী লীগ সরকার হন, সেইটা যদি আওয়ামী লীগ সরকারের দোষ এবং গণজাগরণ মঞ্চের দোষ হয়ে থাকে, তাহলে হেফাজতে ইসলামের প্রতি যখন সহানুভূতিশীল হলো তখন কি আওয়ামী লীগ সরকারের কোনো দোষ ছিল না? অথবা সেই দোষ থেকে হেফাজতে ইসলামী কোনো দোষী না? লাকি তো জুলাই আগস্টের আন্দোলনের সময় তাদের সাথে তাদের সহযোগী ছিল। গণজাগরণ মঞ্চের নেত্রী হওয়ার পরেও সে তো এই সহযোগিতা তারা করছে। তখন তো গণজাগরণ মঞ্চ থেকে লাকিকে কোনো রকম গালাগালি করা হয়নি। লাকি প্রতিবাদ সমাবেশে আসলো একজন ধর্ষিতার পক্ষ হয়ে প্রতিবাদ জানাতে। দ্বিমত হচ্ছে নাস্তিকতা অথবা নাস্তিক্যবাদ। এইটা কে চর্চা করে কে চর্চা করে না এই কথা বলার অধিকার কিন্তু ইসলামে কেউ কাউকে দেয় নাই। এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। গণজাগরণ মঞ্চ কি আসলেই নাস্তিকতাবাদকে প্রমোট করছে, নবীকে অবজ্ঞা করছে? মানে তারা কি অপরাধের সাথে যুক্ত? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন সকলকে শুভেচ্ছা। প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত, সম্ভবত ইন্টারনেটের কানেকশনের কারণে আপনাদের প্রোগ্রামটি একটু বাধাগ্রস্ত হল। যে কথাটি বললেন এটি তো আসলে একটু ভিত্তিহীন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে এটি হয়ে আসছে গণতান্ত্রিক ন্যায্য আন্দোলন যখন হয় এবং অপরাধী বা অভিযুক্ত যারা যে থাকে নাকি তার অপরাধ যখন প্রশ্নাতীত হয়, অভিযোগ যখন দৃঢ় হয়, তখন নানাভাবে এইভাবে ট্যাগ লাগানো হয়। এবং খুব স্পষ্ট করে আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম, এবং আমার কাছে পরিষ্কারও ছিল না, আজকে বরং পরিষ্কার হলো যে যুদ্ধ অপরাধের ইস্যুতে কেন বিরোধিতা করার বিষয় সেটি কিন্তু আসে। কিন্তু আমি খুব দৃঢ়তার সাথে বলতে চাই যে বাংলাদেশে 1971 সালে যে যুদ্ধ অপরাধের ঘটনা ঘটেছে, 2013 সালে গণজাগরণ যেটাকে শাহবাগে মিলিত হয়ে যে আন্দোলন শুরু করেছিল, যেটাকে পরে গণজাগরণ মঞ্চের আন্দোলন নামে আলোচনা করা হয়, আখ্যায়িত করা হয়, সেই আন্দোলনের শুরুটা কি ছিল? সেটি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার হচ্ছিল সেখানে বাদী পক্ষে রায়ের যদি ক্ষুব্ধ হয়, অসন্তুষ্ট হয়, তার পক্ষে অবস্থান নেওয়ার কোনো বিধান ছিল। এবং সেখানে কুখ্যাত যুদ্ধাপরাধী কাদের মোল্লার যে অপরাধ ছিল সেই অপরাধ অনুযায়ী তার প্রথমে যে সাজা ঘোষণা করা হয়েছিল, বাংলাদেশের জনগণ অসন্তুষ্ট হয়ে, ক্ষুব্ধ হয়ে, এবং যেহেতু আইনি প্রক্রিয়াটি তখন ছিল না, সেই কারণে মিলিত হয়ে তাদের মতামত জানিয়েছে। এবং সেখানে জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এই ধরনের সকল মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষে সকল মানুষ সেখানে মিলিত হয়েছিল। ধার্মিক, ইসলাম ধর্মাবলম্বী, অন্য ধর্মাবলম্বী সকল মানুষ, নারী পুরুষ ছাত্র জনতা সকল। কিন্তু এই বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ধর্মকে ব্যবহার করা হয়েছে, ইস্যু করা হয়েছে।
এবং যেটা আসলে 71 সালে করা হয়েছিল। এবং পরে হচ্ছে এই প্রশ্নটা তোলা হচ্ছে, এবং আমি জানি না, আসলে আমি শুনিনি, নানা ধরনের ব্যস্ততার কারণে আমি আপনার কাছে শুনলাম চিফ প্রসিকিউটর কি বলেছেন। দেশের আইনের মাধ্যমে, আইন প্রণয়ন করে আইনের মাধ্যমে যে সাজাগুলো নিশ্চিত করা হয়েছে, সেটাকে উনি কিভাবে গণহত্যা বলছেন আইনের সাথে যুক্ত একজন মানুষ, সেটার ব্যাখ্যা নিশ্চয়ই জনগণের কাছে আমাকে দিতে হবে। তবে এসেছে, দুঃখিত আপনাকে থামানোর জন্য, লুনানুর একটা প্রশ্ন এসেছে, যুদ্ধ অপরাধে ধর্মদ্রোহিতা করে এক করে ফেলা হয়েছে, চলমান ধর্ষণ বিরোধী আন্দোলন দমনে শাহবাগে ট্যাগ দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি কি মনে করেন যে সাম্প্রতিক সময়ে যে পরিমাণে ধর্ষণ, নারীর উপর সহিংসতা, নির্যাতন এর কারণে রাজপথে যে নারীরা নেমে এসেছে, বিশেষ করে আমরা আজকেও দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তারকে হেনস্থা করা হচ্ছে এবং তাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে এবং তাকে গ্রেফতার করার কথাও বলা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এই নারীদের উপরে এই সহিংসতার কারণে সংবাদগুলোকে ভিন্ন দিকে প্রবাহিত করবার জন্য এই প্রসঙ্গটি সামনে এসেছে? লুনানুর। একদম এক্স্যাক্টলি সেটি হচ্ছে যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে, মানুষের নিরাপত্তা সবচেয়ে বেশি মানে একদম ভয়াবহ একটা ঝুঁকির মধ্যে রয়েছে, এবং সেইখানে একটা দেশের গণতন্ত্র বা নাগরিকের অধিকার যখন নিশ্চিত না থাকে, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক জনগণ। এবং সেই প্রান্তিক জনগণ হিসেবে যেটি হচ্ছে যে নারী এই সময় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে, হামলার শিকার হচ্ছে, এবং শুধুমাত্র শারীরিকভাবে আক্রান্ত হচ্ছে, হামলার শিকার হচ্ছে সেটা না, নারীর প্রতি বিদ্বেষমূলক নানা ধরনের মনোভাব সমাজে প্রচার করা হচ্ছে, কর্মসূচি পালন করা হচ্ছে, এবং যেটি আসলে জুলাইয়ের যে ছাত্র গণ অভ্যুত্থান, এই যে নারীর প্রতি বিদ্বেষমূলক মনোভাবটা ছড়ানো হচ্ছে বা নারীর বিরুদ্ধে একটা একদম প্রকাশ্য অবস্থান নেওয়া হচ্ছে, এটি জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানকে যে চেতনাকে ধারণ করে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছিল তার একদম একদম বিপরীত। এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে, নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে, সেই নিরাপত্তাহীনতার চরম মানে ঝুঁকিতে রয়েছে নারী। এবং এইটা নারী ধর্ষণের ঘটনা ঘটছে, নারীর প্রতি বিদ্বেষমূলক নানা ধরনের মনোভাব প্রচার করা হচ্ছে, নারীকে রাস্তাঘাটে হেনস্থা করা হচ্ছে, নারী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে হেনস্থা করা হচ্ছে, কিন্তু সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে যখন চোখে পড়ার মতো কোনো আমরা পদক্ষেপ না দেখতে না পাই, তখন কিন্তু হচ্ছে এইভাবে মানে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসাটা জরুরি হয়, এবং আলটিমেটলি তাই হয়েছে। মানে বাংলাদেশের নারী সমাজ নিজের নিরাপত্তার স্বার্থে, নিজের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে সব জায়গা থেকে আপনি দেখবেন একদম মানে টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ব্যানারে, কোনো না কোনো ফোরামে নারী কিন্তু রাস্তায় নেমে এসেছে। রাজনৈতিক দলগুলো তার সাথে আছে, সামাজিক সংগঠনগুলোর সাথে আছে, অন্যান্য সংগঠনগুলোর সাথে আছে, এবং সেইখানে যখন এই বিষয়টি প্রবল আকার ধারণ করে এবং এটা যখন বিরোধী পক্ষের জন্য একটা ঝুঁকি বা হুমকি হয়, তখন এটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার একটা প্রবণতা সবসময় থাকে। আপনি খুবই কারেক্টলি বলেছেন, এবং এটাই আমাদের অনুভূতি, এটাই আমাদের এই মুহূর্তের বক্তব্য, যে এই যে ধর্ষণের ঘটনা ঘটছে, এই যে নারী নিপীড়নের ঘটনা ঘটছে, নারীর প্রতি বিদ্বেষমূলক একটা বাংলাদেশ তৈরি করা হচ্ছে, সেটার প্রতিবাদে বাংলাদেশের নারীরা যে চেতনা নিয়ে রাস্তায় নেমেছে, এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা অপশক্তি এখানে মিলিত হচ্ছে। আমি ফিরবো আপনার কাছে। আমি নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আপনি শাহবাগের নেতৃত্বে আন্দোলনের সাথে যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন তাদের বক্তব্য শুনেছেন এবং মাওলানা মঈনুদ্দিন রুহির বক্তব্যও শুনেছেন। তো সামগ্রিকভাবে নারীর উপর যে সহিংসতা, নারীর উপর যে নির্যাতন এবং ধর্ষণ এবং নিরাপত্তাহীনতা ঘটছে, এই বিষয়গুলো নিয়ে বিএনপির অবস্থান কি বা আপনাদের পর্যবেক্ষণ কি? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। আমি প্রথমে বলে নিই, আপনার এখানে একটু ভুল হচ্ছে, আমি আসলে সদস্য না, আমি সহ সম্পাদক মন্ডলীর সদস্য। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক,
আমি এতক্ষণ শুনলাম, এই আন্দোলনগুলো সবই আমার চোখের সামনে দিয়ে হয়েছে। আমি শুধু এইটুকু বলতে চাই, আমি সবসময় সাদাকে সাদা বলতে অভ্যস্ত। সে যেই হোক না কেন আমি তার পক্ষে কথা বলি, মুসলিমের পক্ষে কথা বলি, আমি অত্যাচারীর বিরুদ্ধে কথা বলি। সেইখানে যদি আমি দলের বাইরেও যেতে হয় তাও আমি কখনো কখনো যাই, যদিও সময় অনেকেই ভুলে যায় যে তখন হেফাজত গণজাগরণ মঞ্চ যা যা করেছিল শাহবাগে সেদিন, আমি কিন্তু স্বাভাবিকভাবে তার বিরোধিতা করেছিলাম। বিরোধিতা করে আমি সারাদিন বকা শুনেছি তাদের। এখন যেমন মাঝে মধ্যে জামাতরা আমাকে বকা দেয়, মাঝে মধ্যে নতুন দল তারাও বকা দেয়। একটা সময় কালের প্রেক্ষাপটে এটাই সত্য হিসেবে ধরা দিবে যেটা আমি বলছি। কারণ আমি যে বললাম আমি সাদাকে সাদা বলতে পছন্দ করি। গণজাগরণ মঞ্চে কি হবে কি হতো না সেটা বড় কথা ছিল না। সবচেয়ে বড় কথা ছিল যখন আমরা বুঝলাম যে এই গণজাগরণ মঞ্চ তৎকালীন সরকারের, এই স্বৈরাচার সরকারের অপতৎপরতার একটা অংশ। জনগণের দৃষ্টিটা অন্যদিকে প্রবাহিত করার জন্য এই কাজগুলো তারা করছে। এবং আমার কথা হচ্ছে বিচার হোক। আমি যে কোনো, যদি যুদ্ধ অপরাধী, যে কোনো অপরাধীর বিচার আমি চাই। সেটার জন্য গণজাগরণ মঞ্চ যাই হোক। আমি যদি ইমরান সরকারের কথা বলি, ইমরান সরকার নিজেই তো একজন যুদ্ধাপরাধীর ঘরের সন্তান, তাকে দিয়ে সরকার করেছে। তারপরে তারা কোথায় ছিল? আমরা কিন্তু যা বলেছি সেটাই হয়েছে। সরকারের যতদিন দরকার ছিল গণজাগরণ মঞ্চ, ততদিন সরকার সেরাটন সোনারগঞ্জে গায়ে থেকে খাবার এনে খাইয়ে যা ইচ্ছা তাই করিয়ে তাদেরকে দিয়ে একটা অপকাজ করেছে। কতগুলো মানুষের শাস্তি হয়েছে, যে শাস্তির জন্য আমি অপরাধ নিরপরাধ বলবো না, আমি বলবো প্রত্যেকটা মানুষের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত। সেই দিন কাদের মোল্লা সহ যাদের যাদের ফাঁসি হয়েছে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না। এটা যে একটা মানবিকতার মধ্যে কত জঘন্যতম অপরাধ আমি বলতে পারবো না। আমার এটা এখনো ভাবলে খারাপ লাগে। একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হলো, অথচ সে তার সঠিক বিচার পেল না। যেমন ধরেন এই যে কাদের মোল্লাকে নিয়ে কথা, তখন কিন্তু অনেক বিভিন্ন পত্র পত্রিকায় এই কাদের মোল্লা ওই কাদের মোল্লা না, এই কাদের মোল্লা যুদ্ধের সময় ৭১ সে ছাত্রলীগ করতো বা প্রেস ক্লাবের নেতা ছিল, ইত্যাদি ইত্যাদি কথাগুলো চলে আসছিল। তো একজন মানুষ আওয়ামী লীগের সময় প্রেস ক্লাবের নেতা থাকে কিভাবে যদি সে যুদ্ধাপরাধী হয়ে থাকতো? আমার কথা হচ্ছে এরকম। কিংবা আমি যদি সালাউদ্দিন কাদের চৌধুরী আমাদের আপনার স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিল, আমি সালাউদ্দিন কাদের চৌধুরী বা তার পিতাকে নিয়ে যত রকম কথা বলা যাক, আমি গল্পতে বিশ্বাসী না। আপনার বিচার বিভাগ কি বলে? বিচার বিভাগ হচ্ছে প্রমাণে বিশ্বাসী। সেইখানে যখন আমি সালাউদ্দিন কাদের চৌধুরী যে বিশ্ববিদ্যালয়ে পড়তেন, লাহোর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সে যখন সাক্ষী দিতে চাইলো, বাংলাদেশ সরকার কিন্তু এটা আমলে নিলেন না। তারপরে কি হলো, যখন উনি ৯ তারিখে পাকিস্তান গিয়েছেন ৭১, সেই দেশের বিমানের যখন টিকেটের সহ প্রমাণ দিতে চাইলো, তারা কিন্তু এই সরকার কিন্তু সেটা আমলে নিলেন না। এটা একটা দেশের জন্য, একটা দেশের নাগরিকদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত হৃদয় বিদারক এবং অমানবিক। এই অমানবিক কথাগুলো আমরা তখনও বলেছি। আমরা কিন্তু হেফাজতের পক্ষে কথা বলেছি, হেফাজতকে ভালোবেসে, বা আমি চরম ইসলামের পক্ষে, আমি রাজনীতির সাথে ধর্মকে গুলিয়ে ফেলি না, কিন্তু আমি একজন মানুষের নিরাপত্তার কথা চিন্তা করি। সেই দিন শাহবাগে যা কিছু হয়েছে অনেকভাবে অন্যায়। প্রথম তিন দিন যারা ভিকটিম পরিবার, যাদের পরিবারে শহীদ হয়েছে, যাদের পরিবারে মুক্তিযুদ্ধ ছিল, তারাও কিন্তু গিয়েছিল। আপনার মনে পড়ে প্রথম আলো, ডেইলি স্টারে প্রথম পেজে ১ লক্ষ আপনার মোমবাতি প্রজ্বলন সহ ছবি ছিল। তখন কিন্তু যখন ওই শহীদ পরিবারের, ওই মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন বুঝে গিয়েছিল যে আমাদেরকে তারা মানে এক ধরনের তীরনকে পরিণত করছে, তখন কিন্তু তারা ফিরে গিয়েছিল তাদের বাড়ির ঘরে। তখন কিন্তু তারা ছিল না, ছিল কারা? চেতনা বিক্রেতারা। আমি তখন সংসদ সদস্য, আমাকে বারবার আমাদেরকেও ইনফ্লুয়েন্স করা হয়েছে আমরা যেন শাহবাগে, অনেক এমপি ৭০ জন এমপি গিয়েছে, আমরাও যেন যাই।
আমি সেই দিন আধা বুঝে বা আধা না বুঝে আমি কখনোই স্বীকার করি নাই। আমার প্রথম দিন মনে হয়েছিল, আমারও মনে হয়েছিল যাক মানুষ বোধহয় সুন্দর একটা বিচার পাবে এই হেফাজতদের দ্বারা, যুদ্ধাপরাধী বা যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, যারা শহীদ পরিবার, তারা হয়তো বিচার পাবে। কিন্তু আমরা যখন 2-1 দিন যাওয়ার পরে আমরাও ক্লিয়ার হলাম। প্রথমে আমরা চিন্তা করলাম একজন বিরোধী দল হিসেবে আমরা আগে জরিপ করি কি হচ্ছে। যখন চিন্তা করলাম একটা দলকে, শুধুমাত্র একটা দলকে ফাঁসানোর জন্য এই ব্যবস্থা হচ্ছে। সেই দিন শাহবাগে যাওয়ার কারণে কি আপনি অনুশোচনা করেন এখন? আমি তো শাহবাগে যাই নাই, আমি অনুশোচনা করব কেন? বরং আমি শাহবাগে যে যাই নাই এই জন্য আমি ভীষণভাবে আমি মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ। কারণ ওইখানে যেখানে আমার কথা হলো যাদের ফাঁসি হয়েছে তারা যদি 100% দায়ী হয়ে থাকে, আমার কথা হচ্ছে তাদের কেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো না? রাষ্ট্র একটা চোর ডাকাত সবাইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়। আপনার মনে পড়ে সুখরঞ্জন বালিকে খুঁজে পাওয়া গেল না, নাই। সেই সুখরঞ্জন বালিকে 6 মাস পরে কলকাতার একটা জেলখানায় তাকে পাওয়া গেল। যে বাংলাদেশের আদালত থেকে একজন হারানো একজন হিন্দু আপনার উইটনেস তাকে পাওয়া গেল কিনা আপনার ভিন দেশের আরেক দেশের জেলখানায়। এটা আপনার কত বড় ষড়যন্ত্র। রাষ্ট্র যদি কাদের মোল্লাকে যাবজ্জীবন দিয়ে থাকে তাহলে রাষ্ট্রের প্রতি তো আমি শেষ করি লাইনটা। রাষ্ট্রের আইন কানুনের প্রতি আমরা কি বলি? আমরা ওয়াদাবদ্ধ, আমরা কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারি না, আমরা কিন্তু শ্রদ্ধাশীল। তাইলে কেন শাহবাগীরা রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারপরে আন্দোলনে নামলো, নেমে তারা বাধ্য করলো আপনার ফাঁসি দিতে? এই জিনিসগুলো আমাকে পীড়া দিয়েছে একজন মানুষ হিসেবে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাসী, আমি দুইটার মাঝখানে, এবং বিএনপির ম্যাক্সিমাম নেতারা আপনার মুক্তিযোদ্ধা। আমি বিএনপির নেতা যিনি বিএনপির স্রষ্টা, উনি কিন্তু নিজে স্বাধীনতার ঘোষক, সমর মুক্তিযুদ্ধের সম্মুখভাবে অংশগ্রহণকারী। তারপরেও আমি এই কথাগুলো বলছি যে আমার কাছে ওই বিচারটা প্রহসন মনে হয়েছে। একটা প্রশ্ন, আপনি যেহেতু তথ্য দিয়েছেন যে কাদের মোল্লার পক্ষে আইনজীবী ছিল না, তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না, কিন্তু আমরা এখানে একজন প্রশ্নে জানিয়েছেন যে এই তথ্যটি সঠিক নয়। আমি কিন্তু বলিনি যে তার পক্ষে আইনজীবী ছিল না, আইনজীবী ছিল, তার পক্ষে না। আমি সবগুলোকে কমন ভাবে বলছি, কোন একজন কাদের মোল্লার কথা বলছি না, আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলছি, আমি সবার কথা বলছি। আমি সেইখানে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগটা দেওয়া হয় নাই, যেটা নিয়ে আমি একজন আইনের ছাত্রী হিসেবেও বলছি, যেটা নিয়ে আমার মাথায় আইনজীবী ছিলেন, আইনজীবী থাকার পরও কেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলেন না, সেটাই একটু যদি ব্যাখ্যা দেওয়া হয় নাই। আপনার নিশ্চয়ই সেই মুহূর্তে প্রসিকিউটরদের কথা মনে আছে আপনার, যে স্কাইপি নিয়ে আপনার মাহমুদুর রহমানের জেল, রাষ্ট্রযন্ত্রের কারণে সুযোগ দেওয়া হয় নাই, রাষ্ট্রযন্ত্রের কারণে কি বলা হয়েছিল? রাষ্ট্রের যে প্রসিকিউটররা তারা কি বলেছে? একজন বলেছে আমি যখন হ্যাঁ বলবো তখন আপনি তখন দাঁড়িয়ে যাবেন। এই কথাগুলো যখন একদম হুবহু স্কাইপের কথাগুলো যখন আমার দেশ লিখেছিল, আমার দেশকে ব্যান করা হলো, আমার দেশের সম্পাদককে জেলে ভরা হলো, এবং অনেক 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 কাহিনী। আমার কথা হচ্ছে যে একটা মানুষের প্রাণ গেল, আপনার সেই মানুষটা তার নিজস্ব সাক্ষ্য দিতে পারলো না সঠিকভাবে, তাহলে আপনার সুখরঞ্জন বালি আদালত থেকে হারায় গেল। সুখরঞ্জন বালির জন্য খুঁজের জন্য কি ওয়েট করেছিল? আদালত করে নাই। আদালত তড়িঘড়ি করে কিন্তু আপনার বিচার করে ফেললো। সেই বিচারই শুধু করলো না, তড়িঘড়ি করে ফাঁসি দিয়ে ফেললো। আপনি দেখেন বাংলাদেশের আদালত গুলায় খুঁজ করেন, কত ফাঁসির আসামি বছরের পর বছর, 10 বছর 20 বছর আপনার জেলে খাটতেছে, তাদের কিন্তু এত তড়িৎ ফাঁসি হয় নাই। এটা দেখানোর অর্থ জনগণকে ভয় দেখানো, এটা দেখানোর অর্থ আমি যে স্বৈরাচার এটা প্রমাণ করার জন্য। এবং অনেককে আমরা শুনেছি যাদের ওই যে শেখ মুজিব হত্যার মামলার আসামি যারা, তাদেরকে অনেকে জেলখানায় গিয়ে কিন্তু নিজে হাতে মেরেছে, তাদেরকে কিন্তু ফাঁসিও দিতে দেওয়া হয় নাই। এই জায়গাগুলা হেফাজতকে যে ইউজ করেছে, এটা হচ্ছে তার প্রমাণ। তারপরে হেফাজত কোথায় গেল? হাওয়া, কোথাও নাই। এই বিচারের জন্য কি, সরি হেফাজত না, আমি বলি গণজাগরণ মঞ্চ, গণজাগরণ মঞ্চ। তো এই যে গণজাগরণ মঞ্চ তারপরে কোথায় গেল? এই ইমরান সরকার কোথায় গেল? লাকি কোথায় গেল? এদেরকে ব্যবহার করা হয়েছে। একটা দেশের
আপনার কারো দাড়ি টুপি থাকলেই মানুষ শেষ পর্যন্ত দাড়ি টুপি রাখা বাদ দিয়েছিল পতিত সরকারের সময়, যে থাকলেই তাকে কিনা জঙ্গি আখ্যায়িত করে, তাকে বিভিন্ন ভাবে আখ্যায়িত করে তাকে কিনা জেলে পোড়া হতো অথবা তাকে গুম করা হতো। এই যে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল, ত্রাসের রাজত্ব শুরুটা ছিল ওই গণজাগরণ মঞ্চে থেকে, ওই ফাঁসি দিয়ে, ওই যে কতে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার, খতে অমুক গতে অমুক, এইসব বলে বলে এই যে স্লোগানে দেশটাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছিল। এখন তারা কোথায় গেছে আমি সেটা জানতে চাই। তারা তো দেশে বিদেশে কোথাও নাই, কোথাও হয়। আর এই যে জায়গাটা আমি মনিয়াপা, এখন তাহলে শাহবাগে যেই যাবে সেই কি নাস্তিক? আমি একটা কথা বলছি, নাস্তিক হওয়া কোনো দোষের কিছু না। এটা আল্লাহর পৃথিবীতে সব রকম লোক হয়, নাস্তিকদেরও আল্লাহ খাওয়ায়, আস্তিকদেরও খাওয়ায়, সবাইকে খাওয়ায়, না করে না। কেউ যদি নাস্তিক হয়, কিন্তু নাস্তিক অন্যকে অশুভ প্ররোচনা করতে পারবে না। ভিতরে ভিতরে কে আস্তিক বা নাস্তিক এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা নাস্তিক অন্যকে ওপেন, একজন ধার্মিককে আপনার ধার্মিকের সঙ্গে অসদাচরণ করতে পারে না। একটা ধার্মিকের ধর্ম প্রচার বা ধর্ম চালানোকে সে অন্যভাবে কটূক্তি করতে পারে না। নাস্তিক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। নাস্তিক দেশের জনগণের একজন হবে, দেশের প্রতিনিধি হবে, ওটা নিয়েও আমার মাথা ব্যথা নাই। ওইটা নিয়ে এই নাস্তিকদের সামনে এনে কিন্তু আসল জিনিসকে আড়াল করা হচ্ছে। এই আসল জিনিসগুলা থেকে আড়াল থেকে আমরা দূরে আসতে চাই, আমরা অরিজিনাল জিনিসটাকে আমরা ক্লিয়ার করতে চাই। এই ক্লিয়ার করার জন্য আমরা বললাম যেটা, যে তখন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয় নাই। আজকে যদি আত্মপক্ষ সমর্থনের আবার সুযোগ দেওয়া হয়, আজকে যদি চিফ প্রসিকিউটর করে, আমি কি ওই জীবনগুলা ফেরত পাবো? আপনি বলেন তো। আমি একজন নারী হিসেবে একজন আপনি তো জনপ্রতিনিধি দায়িত্ব পালন করেছেন, তো নারীদের উপরে এই সহিংসতা নিয়ে আপনার কোনো অবজারভেশন নেই? সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে যে নারীর উপর সহিংসতা জঘন্যতর অবস্থায় দেশ চলছে। এটা একটা সরকারের বিচারহীনতা। একটা সরকার যখন গণতন্ত্রহীন হয়, বিচারহীন হয়, সরকার রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়, তখনই দেশে শুধুমাত্র নারীদের বিভৎস জিনিস দেখছি তা না, চুরি ডাকাতি রাহাজানি সবকিছু বেড়ে গিয়েছে। সবকিছু বেড়ে যাওয়ার সাথে সাথে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স কিংবা ন্যাশনাল ভায়োলেন্স, কোনো কিছুরই কিন্তু অভাব হচ্ছে না। এই যে অভাব না হওয়ার জন্য রাষ্ট্র দায়ী আমি এখানে মনে করি, এখানে অন্য কিছুই মনে করি না। এটার জন্য আমি অন্য কিছু আনতে রাজি না। আর একটা শ্রেণীর রাষ্ট্র যদি ক্ষমতা পরিচালনা করার শুরুতেই যদি আপনার ভিকটিমাইজদেরকে অ্যারেস্ট করতো, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতো, তাদের জায়গা জমি টাকা পয়সা যদি আইনের মাধ্যমে ক্রোধ করতো, তাদের আপনি জানেন যে ব্যাংকগুলা খালি, কিন্তু অনেক মানুষ বাংলাদেশে তাদের বাড়িতে টাকায় ভর্তি, ব্যাংকের ভল্টের চেয়েও বেশি টাকা আছে। এই টাকা দিয়ে অন্যায় যত কর্মকাণ্ড করছে। এবং কিছু মানুষ এখন পৃথিবীটা এরকম, এই সোশ্যাল মিডিয়ার যুগে পৃথিবীটা এমন যে সবকিছু হাতের মুঠোয়, সাথে সাথে খবর শোনা যায়। যখন অপরাধকারী মানুষগুলা যখন দেখে যে রাষ্ট্রে কোনো আইন কানুন নাই, কোনো বিচার নাই, তার মানে আমি যা খুশি তাই করতে পারি। আপনি কালকে আইনের আওতায় নিয়ে আসেন সবকিছু, সবার চোখে আইন সমান, এটা নিয়ে আসেন। আপনি 28-এর খধারার সংবিধানের পূরণ করেন, দেখবেন পশুদিন থেকে সবকিছু একদম ঠান্ডা হয়ে গেছে। আপনি ঠিক যেভাবে সোচ্চার হলেন এবং প্রতিবাদ করলেন যে বিচারহীনতার সংস্কৃতিকে আপনি সমালোচনা করছেন, তো বিএনপির তরফ থেকে বা দলীয়ভাবে আমরা তো এই ধর্ষণের বিচারের জন্য রাজপথে নামতে দেখছি না। তো তাহলে কেন সেই একইভাবে শাহবাগে লাকিদেরকেই কেন বারবার গিয়ে ধর্ষণের হত্যার এই নারী নির্যাতনের জন্য বিচার চাইতে হচ্ছে? শোনেন, লাকিরা যদি নামে, যদি ন্যায় নীতি নিয়ে নামে, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। ন্যায়ের পক্ষে যে কোনো কাজ করতে পারে তারা। শুধু তারাই কেন নামে? নামলে তো দোষের নাই, সে যদি নামে নামতেই পারে। কিন্তু বিএনপি নামছে না। আমি তো বিএনপির একজন প্রতিনিধি, আপনার সামনে কথা বলছি। বিএনপি নামছে না। বিএনপি অনেক কিছু নিয়ে কথা বলছে। এই মুহূর্তে যদি নির্বাচনটা যদি তড়িৎ করতো, তাহলে কিন্তু এত রকম হেনস্থার শিকার হতে হতো না সরকারের। যে কোনো কারণে দেশের আইন শৃঙ্খলার অবনতি করে সরকার চাচ্ছে নির্বাচনটাকে ডিলে করে পিছনের দিকে নিয়ে যেয়ে সরকার অন্য সরকারদের মতো, মানে ফ্যাসিস্টদের মতো, পতিত সরকারের মতো সরকার এই কাজগুলো দেখিয়ে অনেকদিন থাকার পায়তারা করছে, আর কিছুই না। এবং সেটার জন্য অনেক মানুষের ক্ষতি হচ্ছে। রাতারাতি আইন শৃঙ্খলা
চরম খারাপের অবস্থায় চলে গেছে। একটা দেশের আইজিপি কখন বলে দেশে চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় বেড়ে গিয়েছে, কখন একটা দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টায় আপনার প্রেস কনফারেন্স ডাকে। এই দেশ তো যুদ্ধ চলছে না দেশে, এই দেশে তো কোনো মহামারী লাগে নাই এখন, এই দেশে তো কোনো আপনার ডিজাস্টার, অন্য কোনো ডিজাস্টার চলছে না যে রাত 3টায় আপনার প্রেস কনফারেন্স করতে হবে। যদিও সে প্রেস কনফারেন্স করে কি বলে যে দেশ আগের চেয়ে ভালো আছে, তার মানে কি পতিত সরকারের মতো করেই কথা বলছে তারাও। তাহলে আপনার এই চেঞ্জের কি দরকার ছিল? যে চেঞ্জে আপনার আগের সরকার যে ভাষায় কথা বলতো এখনকার সরকার সেই ভাষায় কথা বলে। আগে সরকারের সময় প্রতিবাদ করা যাবে না। দেখেন আমি বললাম তো আমি সত্য কথা বলি, সত্য কথা বলতে গিয়ে যদি জামাতের পক্ষে যায়, হ্যাঁ জামাতের পক্ষে গেল, যদি বিপক্ষে যায় বিপক্ষে গেল। আজকে 2 দিন আগে আমি একটা টকশোতে একটা কথা বলেছি, সেটা নিয়ে হুলস্থুল কাণ্ড। এই জামাতটা যাদের পক্ষে তখন কথা বলার কেউ ছিল না, আমি একা যখন কথা বলতাম, ওই যে বললাম না কি পক্ষে চলে যেত, আমি সর্বহারার পক্ষে কথা বলি, আমি তখন কথা বলতাম আপনার হেফাজতের পক্ষে চলে যেত। আজকে যখন ওরা আমারে গালি দেয় সোশ্যাল মিডিয়ায়, তখন একবারও চিন্তা করেন না যে এই মানুষটা দিনের পর দিন আমাদের পক্ষে এখন পর্যন্ত কথা বলে যাচ্ছে। তারাও কিন্তু আমি কেন বলেছি কথাগুলো, তারা কিভাবে রহস্যজনক ভাবে তারা নীরব, অন্য সবকিছুতে সরব। এই যে মেয়েগুলার যে এত সমস্যা হচ্ছে, এইটা নিয়ে কিন্তু তাদের নতুন কমিটি বলেন, তাদের বলেন, এইসব নিয়ে তাদের কোনো কথা নেই। অথচ প্রথম থেকে তারা কি করেছে, কক্সবাজারে যদি ওই নারীদেরকে, সে যৌনকর্মী হতেই পারে, এটাও কিন্তু ইসলাম বলেন যেভাবেই বলেন, যৌনকর্মী তার পাপ বা পুণ্যের খেসারতের জবাব দিবে, কিন্তু সেটা যে থাকতে পারে না এটা কিন্তু তা না। বরং সমাজকে পরিষ্কার করার জন্য কিছু জায়গা থাকা দরকার, যে এটা আবহমান কাল থেকে চলে আসছে, এটা নতুন কিছু না। সেই জায়গায় আপনার তারা কক্সবাজারে প্রবলেম করলো, নারীদেরকে ফুটবল খেলায় তারা খেলতে দিল না, প্রবলেম করলো, রাষ্ট্রের সাথে তারা সরাসরি সাংঘর্ষিক অবস্থা শুরু করলো। এই জিনিসগুলো যদি বিচার হতো সাথে সাথে, তাহলে কিন্তু অন্যায়কারীরা এইভাবে অন্যায় করতে পারতো না। ধন্যবাদ, এইভাবে অন্যায়টা হতো না। ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি। আমি সৈয়দ জাকির আহমেদ আপনার কাছে যেতে চাই। সরকারের ছত্রছায়া থেকে, মানে আমি যতটুকু নীলুফা চৌধুরী মনি আপার বক্তব্য থেকে একটা সারাংশ নিয়ে, সরকারের ছত্রছায়া থেকেই আপনারা গণজাগরণ মঞ্চ করেছেন। সরকারের যখন দরকার হয়েছে আপনাদেরকে ব্যবহার করেছে, যখন দরকার নেই তখন আপনারা চলে গেছেন। ইমরান ঈদ সরকার কোথায়? ইমরান ঈদ সরকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গণজাগরণ মঞ্চের শীর্ষ নেতারা দেশের বাইরে, আপনিও দেশের বাইরে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি যদি এই যুক্তি খণ্ডন করেন, তারপর আমরা মইনুদ্দিন রুহির কাছে যাব। আপনি প্রশ্নটা আরেকবার করবেন। আপনার কথা। আমার প্রশ্নটা হচ্ছে যে বিগত সরকারের ছত্রছায়ায় আপনারা গণজাগরণ মঞ্চের এই আন্দোলনটি করেছেন। সরকারের যখন প্রয়োজন ছিল তখন আপনাদেরকে ব্যবহার করেছে, সরকারের যখন প্রয়োজন ফুরিয়ে গেছে তখন আপনাদের শীর্ষ নেতারাই দেশ ছেড়ে চলে গেছেন। আচ্ছা, এখন দেখেন, বিগত সরকার 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের যে রাজনৈতিকভাবে নেতৃত্ব দানকারী দল, সেই দলটাই বিগত সরকার। সুতরাং আমরা যখন সেই 1971 সালের যুদ্ধ অপরাধীদের অথবা মানবতা বিরোধী অপরাধীদের বিরুদ্ধে যখন কোনো কথা বলবো, খুব স্বাভাবিকভাবে সমস্ত গণতন্ত্র মনা মানুষ, সমস্ত স্বাধীনতার পক্ষের মানুষ, সমস্ত মানুষ এবং সাথে আওয়ামী লীগও সেই প্রতিবাদের সাথে থাকবে। এটা কি স্বাভাবিক না? আচ্ছা, তারপর আমি একটা যুক্তি খণ্ডন করি। গণজাগরণ মঞ্চের সাথে আওয়ামী লীগ সরকার ছিল বলে দোষারোপ করা হচ্ছে। তাহলে কাকে দোষারোপ করা হচ্ছে? গণজাগরণ মঞ্চকে দোষারোপ করা হচ্ছে, আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে। তাহলে আওয়ামী লীগ দোষের ভাগিদার, গণজাগরণ মঞ্চকে সাহায্য করার জন্য এই আওয়ামী লীগ সরকার হেফাজতে ইসলামের বেশ কয়েক দফা দাবি মেনে নিয়েছিল। তারা কাওমি মাদ্রাসাকে শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করেছিল। 13 দফা দাবির যে একটা দাবি ছিল কাওমি মাদ্রাসাকে শিক্ষা ব্যবস্থার ভিতরে অন্তর্ভুক্ত করা, সনদ হিসেবে শিক্ষা সনদ, কাওমি সনদ দেওয়ার ব্যাপারে যে অন্তর্ভুক্তিকরণ, সেটার ব্যাপারে তারা মেনে নিয়েছিল। এবং সেই সময় সরোয়ার্দী উদ্যানে এপ্রিল মাসের 14 তারিখে খুব সম্ভব 2018 সালে এই হেফাজতে ইসলামী বিরাট জনসভা ডেকে শেখ হাসিনাকে কাওমি জননী উপাধি দিয়েছিলেন এবং ওনারা বলেছিলেন যে জামাতে ইসলামী
মওদুদি গং কখনোই হেফাজতে ইসলামীকে এই ধরনের কাউমি মাদ্রাসাকে এই সনদ প্রাপ্ত হতে দিতেন না, এবং তারা ভয়াবহভাবে জামাত ইসলামকে সে সময় আক্রমণ করেছেন বিভিন্ন ভাষায়। আপনি যদি চান আমি আপনাকে ক্লিপিংটা এখনই পাঠিয়ে দিতে পারি, আমার কাছে আছে সেই ক্লিপিংটা। তাহলে গণজাগরণ মঞ্চের ব্যাপারে যদি সহানুভূতিশীল আওয়ামী লীগ সরকার হন, সেইটা যদি আওয়ামী লীগ সরকারের দোষ এবং গণজাগরণ মঞ্চের দোষ হয়ে থাকে, তাহলে হেফাজতে ইসলামের প্রতি যখন সহানুভূতিশীল হলো তখন কি আওয়ামী লীগ সরকারের কোনো দোষ ছিল না, অথবা সেই দোষটা কি হেফাজতে ইসলামী কোনো দোষী না? অবশ্যই ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আগের সরকার তাদের বিভিন্ন, দেখেন এটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতামুখী হয়, তারা যখন ক্ষমতায় থাকে তারা সমস্ত পার্টিকে অ্যাকোমোডেট করার চেষ্টা করে। তারা তো অস্বীকার করতে পারবে না, কোটি কোটি মানুষ যখন বিভিন্ন 68,000 64,000 অথবা 68,000 গ্রামে যখন লক্ষ লক্ষ লোক, কোটি কোটি মানুষ যখন সহমত হচ্ছে গণজাগরণ মঞ্চের আন্দোলনের মূল বিষয়বস্তুর সাথে, যুদ্ধ অপরাধী অথবা মানবতা বিরোধী অপরাধীদের বিচারের পক্ষে, তখন কি আওয়ামী লীগ সরকার এটা বিপক্ষে যাবে? 500 মডেল মসজিদ তো উনাদের দাবিতেই করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার, এবং উনারাই তখন আওয়ামী লীগ, তারপরে একটা সময় উনারাই মুনাফিকি করে আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন ট্যাগিং করে ক্ষমতা থেকে নামালেন। তখন আওয়ামী লীগ সরকারের দোষ হয় নাই, অথবা তখন উনাদের দোষ হয় নাই। আমি তাহলে একটু এই প্রশ্ন, না আমি আমার আর একটু বলার আছে। মনিয়াপা আমাদের অনেক সিনিয়র পলিটিশিয়ান, মনিয়াপার প্রতি সবসময় আমাদের শ্রদ্ধা আছে। মনিয়াপা কতখানি মন খুলে কথা বলতে পারছেন, কতখানি পারছেন না সেই প্রশ্নে যাবো না। মনিয়াপা যে পয়েন্ট গুলো বলছে তার কিছুগুলোর সাথে আমার দ্বিমত আছে। দ্বিমত হচ্ছে নাস্তিকতা অথবা নাস্তিক্যবাদ, এইটা কে চর্চা করে কে চর্চা করে না এই কথা বলার অধিকার কিন্তু ইসলামে কেউ কাউকে দেয় নাই। লাকুম দিনুকুম বলিয়ে দিন, যার যার ধর্ম শেষে পালন করবে। কেউ যদি ধর্ম পালন করে তার ব্যাপার, যদি না করে তার ব্যাপার। গণজাগরণ মঞ্চ থেকে আমি ইনশিওর করতেছি, আমি বারবার বলতেছি এই কথাটা, গণজাগরণ মঞ্চ থেকে নাস্তিকতা বাদ এর সাথে সহমত পোষণকারী কোন ধরনের বক্তব্য গণজাগরণ মঞ্চ থেকে দেয়া হয় নাই। এখন গণজাগরণ মঞ্চে যারা যুক্ত ছিল তাদের ভিতরে যদি কেউ নাস্তিক থাকে, সেটা তো আমরা তো সবাইকে অ্যাকোমোডেট করছি, সেখানে তো আমরা বাধা দিতে পারি না কেউ নাস্তিক্যবাদ চর্চা করলে। দ্বিতীয়ত, এই যে বললেন যে ট্রাইব্যুনালে যে বিচারহীনতা হয়েছে, ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের জায়গা দেওয়া হয় না, এটা ভুল কথা। ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের সুবিধা দেওয়া হয় নাই বাদী পক্ষকে। বিবাদী পক্ষ মানে যাদের বিচারালয়ে নেওয়া হয়েছিল মানবতা বিরোধী অপরাধের জন্য, তাদের পক্ষে আইন ছিল, সেই আইনের বিরোধিতা গণজাগরণ মঞ্চ করছে। যে এইটা, যেহেতু মনিয়াপা একজন আইনের ছাত্রী, উনি নিশ্চয়ই জানবেন যে আইন কখনো দুইজনের জন্য দুই ভাবে হতে পারে না। আমরা দাবি করছি, গণজাগরণ মঞ্চ কি দাবি করছিল? গণজাগরণ মঞ্চ দাবি করছিল আপিলের অধিকার দুই দলের, বাদী এবং বিবাদী উভয়ই থাকতে হবে সমানভাবে। এইটাকে মনিয়াপা কিভাবে আমাদের দাবিকে ভ্রান্তিমূলক একটা ট্যাগিং দিচ্ছে। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে গণজাগরণ মঞ্চ শুধুমাত্র বিচারের দাবিতে সেখানে ছিল, অন্য কোনো সামাজিক আন্দোলনের ভিত্তিতে, অন্য কোনো সামাজিক আন্দোলনের জন্য সেখানে যায় নাই, এবং সে তার ওয়াদা পূরণ করছে। গণজাগরণ মঞ্চের সময় এত লক্ষ মানুষ সেখানে জড়ো হয়েছে, সেখানে একটি শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে, একটা গাছের পাতাও বলতে পারবে না কেউ ছিঁড়ে ফেলছে। আজকে দেখেন, আজকে লাকি তো এই ইয়াতে জুলাই আগস্টের আন্দোলনের সময় তাদের সাথে তাদের সহযোগী ছিল, গণজাগরণ মঞ্চের নেত্রী হওয়ার পরেও সে তো এই সহযোগিতা তারা করছে। তখন তো গণজাগরণ মঞ্চ থেকে লাকিকে কোন রকম গালাগালি করা হয়নি। আচ্ছা, এখন লাকি কি বিষয়ে এখানে কথা তুলছে? লাকি কি বিষয়ে প্রতিবাদ সমাবেশে আসলো? লাকি প্রতিবাদ সমাবেশে আসলো একজন ধর্ষিতার পক্ষ হয়ে প্রতিবাদ জানাতে। দিনের পর দিন আপনি দেখেন, সেদিন খবরে মনিয়াপা অবশ্যই দেখছেন, দুটা মেয়ে, সে সিগারেট খাবে না কি করবে? সে তো সিগারেট খাওয়া তো আইন অনুযায়ী নিষিদ্ধ না বাংলাদেশে। একটা মেয়ের ব্যাপারে তো লেখা নাই যে একটা মেয়ে আইন অনুযায়ী সিগারেট খেতে পারবে না। সে সিগারেট খেতে, তার কাপড় কেমন হবে, সে সিগারেট খাবে কি খাবে না, সেইটা নির্ধারণ করে দেওয়ার কথা বলে তাকে বেধড়ক পিটানো হয়েছে। বিভিন্ন একটা বাচ্চা মেয়েকে মেরে ফেলা হইলো ধর্ষণ করে, বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটতেছে। সেইটার প্রতিবাদে লাকি সেখানে দাঁড়াইছে। এখন লাকিকে কি করা হচ্ছে? লাকির বিরুদ্ধে যে স্লোগান দিয়ে নামতেছে তারা কারা? এটা খুব স্বাভাবিকভাবে, খুব সাধারণভাবে আপনি স্লোগানের ধরন দেখেন, তাদের দাবির ধরন দেখেন, এটা মনিয়াপাও বুঝবেন। মনিয়াপা খুব ভালোভাবে জানেন, এক সময় ছাত্রদল একদম সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে শিবিরের ঢাকা
বিশ্ববিদ্যালয় শিবিরের রাজনীতির বিরুদ্ধে ছাত্রদল অবস্থান নিয়েছিল, মনিয়াপাড়া সেই সময় শিবিরের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আজকে এই জামাত ইসলামী যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির, তারাই এই রাজনীতিকে, ছাত্র রাজনীতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কন্ট্রোল করতেছে এবং তারাই এই মিছিল নিয়ে আসছে। কারণ তারা জানে গণজাগরণ মঞ্চ একমাত্র শক্তি যারা এই মুহূর্তে শিবিরের অথবা জামাতের আন্দোলনের বিরুদ্ধে অথবা জামাতের বর্তমানের কার্যকলাপের বিরুদ্ধে দাঁড়াতে পারে। মনিয়াপাকে তাই আমি আহ্বান জানাবো, যে মনিয়াপা এক সময় সত্যিকার ভাবে সৎ সাহস দেখায় এই জামাতের আর শিবিরের আন্দোলনের বিরুদ্ধে অথবা সংশ্লিষ্টতার বিরুদ্ধে আন্দোলন করছে, সেই মনিয়াপা আজকে রাস্তায় নেমে আসুক। লাকি আক্তার এক পাশে থাকুক, সমস্যা নাই, মনিয়াপা নেমে আসুক, মনিয়াপা বলুক রাস্তায় নেমে এসে। মনিয়াপার তো ওই জায়গা আছে, মনিয়াপার সেই প্ল্যাটফর্ম আছে। মনিয়াপা কেন জামাতের শিবিরের বিরুদ্ধে এখন কথা বলছেন? আমরা জানি মনিয়াপা সবসময় এই সত্য কথা বলেন। আমি মনিয়াপাকে আহ্বান জানাচ্ছি, মনিয়াপা আসুন, বলুন। উনি আমার থেকে বেশি উনি জানেন জামাতের এবং শিবিরের সহিংসতার কথা, হিংস্রতার কথা। আচ্ছা, তারপরে আরো কতগুলো কথা আছে। হিংস্রতা গণজাগরণ মঞ্চ কখনো ঠাঁই দেয় নাই, যে কথাগুলো আসছে সেখান থেকে আমি একটা উত্তর দিচ্ছি। হিংস্রতাকে গণজাগরণ মঞ্চ কখনো ঠাঁই দেয় নাই। হেফাজতে ইসলাম যখন 2013 সালের 6 এপ্রিল প্রথম সমাবেশ করে শাপলা চত্বরে, সেই সমাবেশ থেকে গণজাগরণ মঞ্চকে আক্রমণের উদ্দেশ্যে যখন চলে আসে, তখনও পর্যন্ত গণজাগরণ মঞ্চ থেকে কেউ রিটালিয়েট করে নাই। যখন মঞ্চের কাছাকাছি চলে আসে এবং মঞ্চ ধ্বংস করে দেওয়ার আহ্বান জানায়, তখন গণজাগরণ মঞ্চের লোকজন, মানুষজন, সমস্ত লোক সেখানে সেই আক্রমণ প্রতিহত করার জন্য আগায় যায় এবং এই হেফাজত ইসলামের লোকজন পালায় যায়। তাহলে সহিংসতা সমস্ত আন্দোলনে যখন একটা সহিংস কথা বলা হলো না গণজাগরণ মঞ্চের, তার সাথে কিভাবে করে এই বিভিন্ন আন্দোলনে এই হেফাজতে ইসলামী বলে যে এইটা একটা হিংস্র আন্দোলন ছিল, যে আন্দোলনের মাধ্যমে সহিংসতা ছড়ানো হয়েছে। সহিংসতা কি তাহলে গণজাগরণ মঞ্চ ছড়ালো নাকি হেফাজতে ইসলামের আন্দোলনের মাধ্যমে ছড়ানো হলো? আজকে মনিয়াপা বলছে সেখানে বিচারহীনতা তৈরি হয়েছে সেখান থেকে। না মনিয়াপা, সেখান থেকে বিচারহীনতা তৈরি হয় নাই। আমরা বিচারিক ব্যবস্থাকে সংহত করার জন্য, আপনি চিন্তা করে দেখেন, আজকে আমরা রাস্তায় নামছি। আমরা তো আশা করছিলাম আপনিও আমাদের সাথে থাকবেন, আপনি সবসময় আমাদের সাথে ছিলেন, কিন্তু আপনি কোন অমুক কারণে আমাদের সাথে ছিলেন না আমি তো বুঝলাম না। কিন্তু এই বিচারিক ব্যবস্থা থাকার কারণে যে মানবতা বিরোধী অপরাধের বিচার হলো, সেই একই বিচার তো আপনার দলের যে মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠাতা তার মৃত্যুর কারণে হওয়া উচিত ছিল। আমি তো আশা করবো যে আপনারা যদি আবার ক্ষমতা আসেন, 2বার 3বার ক্ষমতা থাকার পরেও এত বড় মানবতা বিরোধী অপরাধের বিচার তো আপনারা করলেন না। আমরা বরং সেই পথকে সুসংহত করলাম। আমরা আশা করবো আপনারাও ভবিষ্যতে মুক্তিযোদ্ধার হত্যার বিচারের রাস্তাকে সংহত করবেন।